বাজেট 2024 ভোট অন অ্যাকাউন্ট অন্তর্বর্তী বাজেট। আর কয়েক মাস পরেই লোকসভা ভোট। লোকসভা ভোটের দামামা বেজে গেছে, আপনারা দেখেছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় রোড শো করছেন, প্রশাসনিক সভা করছেন, কেন্দ্রের উদ্দেশ্যে তীব্র বার্তা দিচ্ছেন, আক্রমণ করছেন। আর অন্যদিকে রাম মন্দির হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞানব্যাপী মসজিদে যে হিন্দুরাও পুজো করতে পারবেন তারও নির্দেশ দিয়েছে আদালত। আজকে সেখানেও পুজো আর্চা চলছে। আর তারই মাঝে আজকে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট। কিন্তু মোদী সরকার অন্তর্বর্তী বাজেটে অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টে কিছু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার কথা বিভিন্ন বিষয়ে। যদিও কালকেই আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী বলেছেন আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব জিতে আসার পরে। তার মানে তিনি জিতে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী। শুধু তাই নয়, জিতে আসার ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী থাকে। বিরোধীরাও বলছে যে বিজেপি আসবে না, ক্ষমতায় আসবে বিরোধীরা। ইতিমধ্যেই নির্মলা সীতারামন তিনি বেরিয়ে পড়েছেন অর্থমন্ত্রক থেকে। অনেকে বলছেন যে চ্যালেঞ্জ বেশ কয়েকটা মোদী সরকারের 2024-এর এই ভোট অন অ্যাকাউন্টে। রোজগার বাড়ানো, কর্মসংস্থান, চাকরি, এছাড়াও তার সঙ্গে সঙ্গে মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধি নিয়ে বারবার তোপ দেখেছে বিরোধীরা। মূল্য বৃদ্ধি এখনো পর্যন্ত কমাতে পারেনি বিজেপি সরকার। আমাদের আশা কি? সাধারণ মানুষের, অর্থনীতিবিদদের আয়কর ছাড়। আয়কর ছাড় কি এবার এই বাজেটে পাওয়া যাবে? অন্তর্বর্তী হলেও, ভোট অন অ্যাকাউন্ট হলেও দুটো রেজিম চালু আছে। একটা নয়া রেজিম গত 2 বছর আগে, আর পুরনোতেও এখনো অনেকে আছেন যেখানে কর ছাড় পাওয়া যায়। আর নয়া যে নিয়ম আয়করের, সেখানে কোনো কর ছাড় নেই। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। 100 দিনের কাজের বরাদ্দ কি বাড়বে? 100 দিনের কাজ নিয়ে এ রাজ্যে বিশেষ করে আগামীকাল থেকেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা, বঞ্চনা এ রাজ্যে একটা বড় ইস্যু। 100 দিনের কাজের টাকা বহু কোটি টাকা বাকি বলে দাবি রাজ্য সরকারের। যদিও দুর্নীতির অভিযোগ বারবার করে আসছে বিরোধীরা। কাল নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে বরাদ্দ টাকা 100 দিনের টাকা দেওয়ার কথা। তখন প্রধানমন্ত্রী নাকি একটাই কথা বলেছেন, সিএজি রিপোর্ট দেখে নিন। তারপরে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছেন সিএজি রিপোর্টে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির উল্লেখ আছে এ রাজ্যে 100 দিনের কাজে। সুতরাং 100 দিনের কাজে বরাদ্দ বাড়বের থেকেও বড় কথা, এ রাজ্যের জন্য যে টাকা, সেই টাকা কি আদৌ এ রাজ্য 100 দিনের টাকা পাবে, নাকি এই বঞ্চনাকেই হাতিয়ার করে আগামী লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস? আগামীকাল থেকে তৃণমূল নেত্রী নিজে ধর্নায় বসছেন 100 দিনের টাকায়। আর এই 100 দিনের টাকা নিয়ে দিল্লিতেও ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং 100 দিনের টাকার বঞ্চনায় যারা ভুক্তভোগী। রেল খাতে বরাদ্দ কি বাড়বে? রেল বাজেট আর আলাদা হয় না, এখন একসাথেই হয়। সেই রেল বাজেটে বরাদ্দ বাড়বে কি বাড়বে না, বরাদ্দ বাড়ার বিষয়টা যদিও
এই বাজেটের ওপরে পুরোটা নির্ভর করে না, এবং তার সঙ্গে সঙ্গে রেলের ভাড়া বৃদ্ধি, সেই ভাড়া বৃদ্ধি, ভাড়া কমা, ভাড়া বাড়া সবটাই বছরের যে কোনো সময় হয়, কারণ রেগুলেটরি অথরিটি হয়েছে। সুতরাং এই বাজেটের ওপরে রেলের বাজেট বাড়বে কি বাড়বে না আমরা লক্ষ্য রাখব। গৃহ ঋণে অর্থাৎ হোম লোনে সুদের হার কি কমবে, কারণ আমরা দেখেছি গত কয়েক বছরে আবাসন শিল্পে একটা ধাক্কা এসেছে। আবাসন শিল্পে মাঝে মধ্যেই ধাক্কা আসে, সুদের হার বাড়ে, রেপো রেট বাড়ে, এবং তার জেরে আবাসন শিল্পে একটা ধাক্কা আসে। কিন্তু সেই আবাসন শিল্পই এই মুহূর্তে গোটা দেশের কাছেই বড় ধরনের শিল্প। সে আবাসন শিল্পে পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়বে কিনা সেটাই এখন প্রশ্ন। বিশেষ করে হোম লোন কিছুটা কমলে হয়তো মধ্যবিত্ত উপকার পেতে পারে, কিন্তু আদপেই মধ্যবিত্ত কি টার্গেট? মধ্যবিত্তকে যা দেবেন তাই খাবেন, মধ্যবিত্তকে যেমন রাখবেন তেমনই থাকবেন। সুতরাং মধ্যবিত্ত নিয়ে কি বেশি চিন্তা, নাকি গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সেই প্রান্তিক মানুষ নিয়ে এই মুহূর্তে কতটা চিন্তা লোকসভা ভোটের আগে মোদী সরকারের, সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন, আমি আলাপ করাবো, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের থেকে অশোক সরকার এবং বিজেপির পক্ষ থেকে রয়েছেন দেবদাস চক্রবর্তী। দুজনকেই জানাই স্বাগত। আমি অশোকদা, আপনি কি কি এক্সপেক্ট করছেন আপাতত, বিশেষ করে মূল্যবৃদ্ধি নিয়ে আপনারা বারবার সমালোচনা করেছেন, আপনারা বারবার আক্রমণ করেছেন। মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি ঠেকাতে পারছে কি মোদী সরকার? দেখুন, আপাতত তো পারছে না। এবার এই বাজেটটা তো 3 মাস বা 4 মাসের জন্য বাজেট। এই বাজেটে অনেক স্বপ্ন দেখাবে, অনেক স্বপ্ন দেখিয়ে আবার এই স্বপ্ন ভঙ্গুরও হবে। কারণ এবার আপনি দেখবেন লোন মানে বয়স্কদের ব্যাংক ডিপোজিটে ইন্টারেস্ট বেড়ে যাবে, এমএসএমই বা এসএসআই ইন্ডাস্ট্রিদের অনেক সুবিধা দেবে, চাকরির ক্ষেত্রে একটা বিরাট ঘোষণা করবে। আমার কাছে যেটুকু খবর আছে যে চাকরির ক্ষেত্রে একটা বিরাট মানে ঘোষণা হবে। তার সঙ্গে যেটা সবচেয়ে মানে ব্যাপার হলো গিয়ে, যে জিনিসগুলো এড়িয়ে যাবে সেই জিনিসগুলো কিন্তু বাজেটে বলবে না। যেমন আমাদের কত টাকা দেনা আছে, আমাদের কত টাকা বিদেশি পুঁজি এখানে এসছে, তার সেটা রিটার্ন করে চলে গেছে না এখানেই আছে, এগুলো নিয়ে কিছু বলবে না যে এখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে নিয়ে যে সিএজি রিপোর্ট বলছে। আর সবচেয়ে বড় কথা যে আমার বক্তব্য, যে যেটা বললেন আপনি যে 100 দিনের কাজে চুরি হয়েছে, হয়েছে 170 কি 72টা টিম, সেন্ট্রাল টিম এখানে এসছে, ভালো কথা এসছে। এবারে যারা চোর তাদের ধরতে পারছে না কেন? এতে তাদের ধরে নিলে পরে অন্তত চোর তো 10%, তাহলে এই বাকি 90% লোকগুলো তো টাকা পাবে। আমি জানি 100 দিনের টাকাটা সলিউশন নয়, কিন্তু কিছু তো পাবে। এই জিনিসগুলো কিন্তু এখন ভাববার বিষয়। আমি আসছি, আমি দেবদাস বাবুর কাছে একটু যাব। দেখুন, এই সকালে বাজেটের দিকে যারা চোখ রাখবেন, সাধারণ মানুষ, একদম নিউজ 18 বাংলা যারা দেখেন তারা জেলার মানুষ, একেবারে সাধারণ মানুষ, তত্ত্ব কথায় তারা অত বুঝবেন না। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কর্মসংস্থান, 2 কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন। সেই 2 কোটি কর্মসংস্থান আজকে 10 বছর হয়ে গেল বিজেপি ক্ষমতায় এসেছে। সেই 2 কোটি কর্মসংস্থানের কোথায় কি প্রতিশ্রুতি পূরণ হয়েছে? সেই 2 কোটি কর্মসংস্থান ঢাকতে কি আপনারা আরো কোনো নতুন বুলি আওড়াবেন? নমস্কার। পূর্ববর্তী বাজেটে যে সমস্ত প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আমরা মনে করি সেই প্রতিশ্রুতিগুলো সর্বক্ষেত্রেই পালন করা হচ্ছে এবং পালন করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম যেটা চালু মানে করা আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা কন্টিনিউয়াসলি অপারেট হচ্ছে। বিভিন্ন এমএসএমই ইন্ডাস্ট্রির মাধ্যমে ছোট ছোট সংস্থাকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছে এবং ইকোনমিকভাবে ব্যাংক থেকে বিভিন্ন ধরনের লোনের, মুদ্রা যোজনা লোন
এমএসএমইর যে লোনের ব্যবস্থা করছে সেই সমস্ত ক্ষেত্রেও তাদের ফিনান্সিয়ালভাবে সহায়তা করা হয়েছে। এটা নয় যে করা হয়নি, বিভিন্ন সময় ওমেনদের আমরা মানে বিভিন্ন ওমেন প্রজেক্টের জন্য আমরা কাজ করেছি। জনধন যোজনাতেও আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি। জনধন যোজনায় 51 কোটি অ্যাকাউন্ট ওপেন হয়েছে, যার মধ্যে 2.11 crore রুপিস ফিক্সড ডিপোজিট আছে, তার জন্য 55% ওমেন পার্টিসিপেট করেছে। সর্বক্ষেত্রেই আমরা মানে ইনফর্মাল সেক্টর যেগুলো লোন দেয় সেই সমস্ত সংস্থাকে তাদের ফিনান্সিয়ালিভাবে আমরা হেল্প করছি। স্টার্ট আপ আমরা নতুনভাবে শুরু করা হয়েছে, যে নতুন আমাদের মেক ইন আমি ইন্ডিয়া আপনার স্টার্ট কাছে আপ। আসবো, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই মুহূর্তে ওখানেও বৃষ্টি হচ্ছে, দিল্লিতেও বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, জেলাতেও বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন তিনি সংসদে ঢুকছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কিন্তু দেবদাসবাবু, একটা বিষয় মানুষ জানতে চায়, লঙ্কায় হাত দিলেই কেন ঝাঁঝ, পেঁয়াজে হাত দিলে পেঁয়াজ কেনা দায়, জিনিসপত্রের দাম এত বেড়েই চলেছে কেন? এর আগে অটল বিহারী বাজপেয়ীর সরকার চলে গিয়েছিল এই মূল্যবৃদ্ধি ইস্যুতেই। আগে হচ্ছে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি আপনারা হ্রাস টানতে পারছেন কোথায়? দেখুন, সবসময় যে মূল্যবৃদ্ধিটা সেন্ট্রালের জন্য হচ্ছে তা তো নয়। যে সমস্ত প্রোডাক্টের নাম করছেন এগুলো স্টেটেরও তো প্রোডাকশন আছে। এখানে তো আমাদের কৃষিজাত মানে প্রোডাকশন, এগ্রিকালচার বেস স্টেট, আমাদের 90% এগ্রিকালচার ল্যান্ড। তাহলে এখান থেকে যদি প্রোডাকশন হয় সেখানে তো সেন্ট্রালের দায়িত্ব কিছু নেই। আমরা কেন বেশি দামে জিনিস কিনবো? এটা তো ভাবা উচিত যে যা কিছু দাম বাড়ছে তাই সেন্ট্রালের দোষ, এটা তো ঠিক নয়। সেন্ট্রাল কন্ট্রোল করছে। আপনার এখানে 90% এগ্রিকালচার বেস ল্যান্ড ওয়েস্ট বেঙ্গলে, আমরা কি করছি? আমরা শুধু সেন্ট্রালকে দোষ দিলে তো হবে না। আমরা এখানে বসে আলু কেন 20 টাকা কিলো খাবো? আলু তো বাইরের থেকে আসে না, আলু আমাদের এখানকার দিনে আসে। পেঁয়াজ আমাদের এখানে প্রোডাকশন হয়, আখ চাষ তো ওয়েস্ট বেঙ্গল থেকে উঠেই গেছে। অশোকদা, কেন্দ্রের কোনো দায় নেই? না না, এটা তো মানে উনি বলছেন, উনি একজন বিশিষ্ট ব্যক্তি, উনি বললেই আমি মেনে নেব এটা কোনো মানে নেই। পেঁয়াজ ম্যাক্সিমাম প্রোডাকশান হয় মহারাষ্ট্রের নাসিক থেকে। ওখান থেকে সারা ভারতবর্ষ, ইভেন পাকিস্তান বা আরবেও এক্সপোর্ট হতো, এখন বন্ধ আছে। কিন্তু পশ্চিমবঙ্গে গত 8-10-9 বছর ধরে পেঁয়াজ চাষ শুরু হয়েছে। হ্যাঁ, এবারে এই আবহাওয়ার কারণে অনেক সময় পেঁয়াজ নষ্ট হয়ে যায়, কিন্তু নাসিকের হলো পেঁয়াজের মেন ঘাঁটি। ওখান থেকে পেঁয়াজ সারা ভারতবর্ষে যায় আর কি। হ্যাঁ, এবং সেই পেঁয়াজটা কোয়ালিটিও খুব ভালো। নাসিকের পেঁয়াজ কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। এবারে আমি আপনাকে আরেকটা কথা বললেন, যে আপনি বললেন যে এই কী বলে জনধন যোজনা। জনধন যোজনায় যদি 1 কোটি অ্যাকাউন্ট ওপেন হয়ে থাকে, তার মধ্যে কিছু না হোক 95 লাখ অ্যাকাউন্ট একদম বন্ধ হয়ে গেছে। এবং এর জন্য দায়ী হলো গিয়ে কেন্দ্রীয় সরকার। এমনভাবে টাকা কাটছে, প্রথমে হয়তো বিনা পয়সায় করেছে, তারপর 500 টাকা রেখেছে, তারপর ফোন করে বলেছে তোমাদের 20,000 টাকা রাখতে হবে। এই করে করে জনধন অ্যাকাউন্টটা একদম শেষ হয়ে গেছে। আজকে জনধন অ্যাকাউন্ট, যেটা এখন ইলেকশনের সময় গর্ব করে বলবার জন্য বলতে হয়, কিন্তু সত্যি কথা, উনি যদি নিজেও খোঁজ নেন দেখবেন জনধন অ্যাকাউন্ট এখন খুব সীমিত সংখ্যক লোকের মধ্যে আছে। এবং তারা একটা রাজনৈতিক দলের আশ্রয় আছে বলে সেই ব্যাংক সেটা বন্ধ করতে পারছে না। এটা হলো গিয়ে মানে বাস্তব কথা। আর নইলে ব্যাংক এগুলো, কারণ ব্যাংক লোকসান করে কিছু করতে চায় না। ব্যাংক প্রফিট না দিলে পরে আবার একেবারেই ফিনান্স মিনিস্টার দোকান থেকে ধরবে, আর তোমার প্রফিট হচ্ছে না, বেচে দেবো, এই ভয়টা দেখাচ্ছি। এবারে সেই জন্যে এই জিনিসটা হতে পারে না। আর যেটা সবচেয়ে বড় কথা, এই যে প্রলোভন দেখাবে, এত প্রলোভন দেখিয়ে বছরে 2 কোটি চাকরির প্রলোভন দেখিয়েছে, যুবকরা সেই প্রলোভনে পা দিয়েছে। তারপরে কি হয়েছে না, প্রলোভিত যে যারা যারা প্রলোভন হয়ে গিয়ে দেখা গেছে 2 কোটি চাকরি তো হয়নি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ভারতীয় রেলে এক একটা জায়গায় যেরকম তাদের প্রত্যেককে একটা টিটির, আমি কাজ বলছি, প্রতি 4টে কামরা অঞ্চল 2টো টিটি ছিল, এখন একটা টিটি হয়ে গেছে। এখন মানে অদ্ভুত পরিস্থিতি। আস্তে আস্তে লোক কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে এসছে যে ট্রেনে চড়াও বিপজ্জনক হয়ে যাচ্ছে। ট্রেনে চড়াটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। ট্রেন যত, এই যে বন্দে ভারত এক্সপ্রেস করছে, আপনি দেখলেন কিছুদিন আগেই তার পাদানি ভেঙে পড়ে গেল। নতুন ট্রেন, এ তো পুরনো ট্রেন নয়, নতুন টেকনোলজির ট্রেন, কী করে হলো এটা? তার মানে এখানে কোথাও গলদ আছে। এই যে জিনিসগুলো হয়েছে, ঠিক একদম, মানে সেটা বিভিন্ন টেকনিক্যাল কারণ বা যাই হোক প্রযুক্তিগত কারণ বা
মেনটেনেন্স ঠিকমতো করতে পারছে কিনা, নাকি চমক হিসেবে সামনে রাখছে তারপরে সেগুলোতে গুরুত্ব কমে যাচ্ছে কিনা। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ, বণিক সভা বিসিসিআই থেকে। হ্যাঁ, হতে পারে বিশ্বজিৎ, এটা ভোটার অ্যাকাউন্ট, অন্তর্বর্তী বাজেট, কিন্তু শিল্প মহল তারা কি চাইছে? কর্মসংস্থান বাড়ুক বা শিল্পের পরিবেশ তৈরি কতটা আছে এদেশে, শিল্প আরো আসতে পারে কিনা, আদৌ এসেছে কিনা, এবং এই অন্তর্বর্তী বাজেট থেকেই বা কি চাইছেন? দেখো, শিল্পমহল এই বাজেট থেকে খুব একটা বেশি প্রত্যাশা এমনটা নয়, তবে স্বাভাবিকভাবেই যেহেতু একটা ভোটার অ্যাকাউন্ট হচ্ছে, স্বাভাবিকভাবে তাদেরও একটা যে শিল্পের অর্থাৎ যে মাঝারি শিল্প, সেই শিল্পের বিকাশে আরও বেশি গুরুত্ব দেবেন সরকার। সেই রকমই তারা ভাবছেন, যেখানে কর্মসংস্থানের অনেক বেশি সুযোগ আছে। কারণ এই যে বাজেট সবাই জানি আমরা, এটা ভোট অন অ্যাকাউন্ট, এবং এই যে লোকসভা নির্বাচন অর্থাৎ নির্বাচনের আগের বাজেট সাধারণত উপহার বাজেট বলা হয়। এই উপহার বাজেট মানেই সরকারের নজর থাকে ভোটারদের উপর। আর ভোটারদের কিসে সুবিধা হবে না, সরাসরি তাদের হাতে নগদ টাকা গেলে, সেটাই যেমন অর্থনীতিবিদরা এখন বলছেন যে যত বেশি মানুষের হাতে নগদ টাকা থাকবে ততই অর্থনীতি চাঙ্গা থাকবে। আর এটাকেই পাথেয় করে ভোট অন অ্যাকাউন্টে সরকার অবশ্যই চাইবেন যে সাধারণ মানুষের হাতে বেশি করে টাকা, যেটা আমরা দেখছি যে বিভিন্ন রাজ্য সরকার তারা যেমন করছে, সেমনি সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারও সেই ধরনের প্রজেক্ট নিতে পারে। উপহার ভিত্তিক বাজেট হবে এমনটাই সকলের প্রত্যাশা। তার মধ্যেও শিল্প এবং বণিক সভা তারা আশা করছেন যে ভবিষ্যতের কথা ভেবে, সুদূরপ্রসারী কথা ভেবে, যে মাঝারি শিল্পে অন্তত বেশি বিনিয়োগের সুযোগ হবে এমন দরজা নিশ্চয়ই খোলার একটা প্রভিশন রাখবেন, কারণ যেখানেই বেশি কর্মসংস্থানের সুযোগ থাকে। অর্থাৎ এরপরে নিশ্চয়ই বণিক সভার কাউকে নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিশ্বজিৎ, তুমি কথা বলার চেষ্টা করো, কারণ তুমি একটা গুরুত্বপূর্ণ বললে, হাতে টাকা। অবশ্যই হাতে টাকা, মানুষের হাতে টাকা আসলে তবেই ক্রয় ক্ষমতা বাড়বে, এবং তবেই শিল্প টিল্প যা হোক না কেন সেগুলো বাড়বে, তার যথেষ্ট পরিমাণে বিক্রি হবে। আমি দেবদাসবাবু একটা কথা বলি, সেটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয়ের দিকে তো ক্রমশ বলা হচ্ছে, অনেক অর্থনীতিবিদ বলছেন যে সঞ্চয়ের দিকে মানুষের আগ্রহ কমিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে সঞ্চয়ের সুদের হার কমিয়ে সে তার আগ্রহ কমিয়ে দেওয়া হচ্ছে। অনেকে বলছেন এখন হয়তো, এই যে অশোকদা বললেন, এই অন্তর্বর্তী বাজেটে হয়তো স্বপ্ন দেখানো হবে, কিন্তু যখন পূর্ণাঙ্গ বাজেট আসবে তখন এই সঞ্চয়কে একে একে মেরে মেরে শেয়ার বাজারের দিকে ঝুঁকিয়ে দেওয়া হবে মানুষকে। সেটা সম্পূর্ণভাবে সঠিক কথা নয়। সিনিয়র সিটিজেনদের জন্য আমাদের অনেক স্কিম করা হয়েছে, এর আগেও করা হয়েছে, কিন্তু এটাও ঠিক আমরা ডিজিটাল, সেটা এখন আমি আপনাকে ডেটাটা আমি একটু বাদেই দিয়ে দেবো। আমি ইয়ে করে বিভিন্ন সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 6 থেকে 7.5% এগুলো বাড়ানো হয়েছে সঞ্চয়ের ওপর। কিন্তু এটাও ঠিক, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা ক্যাপিটাল মার্কেটকে, মানে ইয়াং জেনারেশনের মধ্যে যাতে সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয় সেদিকেও নজর রাখছি। কারণ এখানে আমরা দেখেছি ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে, যেটা হচ্ছে যে ইনভেস্টার, যেটা হচ্ছে ইকুইটি ক্যাশ সেগমেন্ট এবং মিউচুয়াল ফান্ড রিডেমশন, এক্ষেত্রে 35 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস লাভ হয়েছে। আপনি এটা জেনে যাবেন, মানে জানলে আপনার আনন্দ হবে যে ইউনিক মিউচুয়াল ফান্ড ইনভেস্টর জাম্প 96 মিলিয়ন ইন মার্চ 2004 টু 41 মিলিয়ন অক্টোবর 2023। এই যে জাম্প হয়েছে, শেয়ার মার্কেটের দিকে মানুষ যাচ্ছে, তাদেরকে যে একটা বিজনেস মেন্টালিটি তৈরি করা হচ্ছে, তার থেকে লাভের অঙ্ক অনেক বেশি থাকছে। একদম একদম ঠিক কথা বলেছেন। কিন্তু আমি বলছি, অনেকেই বলছেন এটা, আমাদের দেশ গ্রাম ভিত্তিক, প্রচুর গ্রামের মানুষ, কতজনের কাছে ডিজিটাল পৌঁছেছে, কতজনের কাছে ডিজিটাইজড বিষয়টা রয়েছে, কতজনের কাছে ডিজিটাইজেশন বিষয়টা এসেছে, এটাও তো একটা বড় প্রশ্ন। সেই অঙ্ক দেখলে আপনার হয়তো শতাংশে অনেক কম পড়বে, এটাও তো ঘটনা। এটাও ঘটনা। যখন মোবাইল আসে তখন প্রত্যেকেই বলেছিলেন যে মোবাইলে যে স্ক্রিপ্ট যেটা রয়েছে বা বটন যেটা রয়েছে সেটা ইংলিশে, গ্রামের লোক তো ম্যাক্সিমাম নিরক্ষর, তাহলে এটাকে অপারেট করবে কি করে? দুটো ইকোনমিক আছে, একটা
ইকোনমি, মনিটারি ইকোনমি পলিসি বাই ইন্ট্রোডাকশন অ্যান্ড পলিসি বাই ইমপ্লিমেন্টেশন। পলিসি বাই ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে যে কমিউনিস্ট ধারণা, পলিসি বাই ইন্ট্রোডাকশন এটা ক্যাপিটালিস্ট। তা যে কোনো জিনিসকে আপনাকে পুশ করতে হবে, পুশ করলে অটোমেটিক্যালি মানুষ এটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। এখনো কেন সময় অভ্যস্ত? লাগবে, আরো সময় তো একটু লাগবে, কারণ আমি আমরা আসছি। জানি 70% এটা ভিলেজ এরিয়া, এবং ভিলেজ এরিয়ায় যে সমস্ত আজকে স্বাধীনতার 75 বছর হয়ে যাওয়ার পর ন্যূনতম সুবিধাটুকু গ্রামের লোকের মধ্যে এখনো পৌঁছায়নি। আমরা সেটাই চেষ্টা করছি গ্রামগুলোকে ডেভেলপ করা। ঠিকই তো, 70 বছরে অশোক দ্বারা কিছুই করতে পারেননি, অন্তত 10 বছরে চেষ্টা তো হচ্ছে, পুশ করা তো হচ্ছে, এরপরে ছড়ানো হবে। 25 বছরের লক্ষ্যমাত্রা আছে মোদী সরকারের। আমি অশোকদার কাছে এটা নিয়ে আসবো, তবে তার আগে আমি জুই বিশ্বাস, তৃণমূলের মুখপাত্র, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এবং কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল, জুই আপনি উপস্থিত ছিলেন না, যে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজের বরাদ্দ বাড়বে কিনা, যদি বাড়েও তাতে আমাদের লাভ কি? আমাদের এখানে তো টাকা দেওয়া হচ্ছে না বলে আপনারা বারবার অভিযোগ করছেন। অশোকদা বলছেন যে 10% যদি দুর্নীতি করে থাকে 100 দিনের কাজে, তাদেরকে ধরা হচ্ছে না কেন? কেন বঞ্চিত করা হচ্ছে এই রাজ্যের মানুষকে? রাইট, আমি একদম ঠিক কথা আপনি বলছেন। আমি প্রথমেই বলি যে দেখুন, ইউনিয়ন বাজেট যেটা 2023-24 জন্য পেশ করেছিলেন সীতারামনজি, সেই পেশ করেছিলেন মাত্র 90 মিনিট একটা তিনি সংসদে দাঁড়িয়ে সেই সময় বাজেটটা পড়েছিলেন। 90 মিনিটের একটা বাজেট উনি পেশ করেছিলেন, কিন্তু এটা ইন্টারিম বাজেট, মনে রাখতে হবে। এখানে ইন্টারিম বাজেটে বিশেষ কিছু ভোটের আগে নতুন করে আয় ব্যয়ের হিসেবে এখানে গভর্নমেন্টের দেওয়া নেই। কি এক্সপেন্ডিচার আছে 2-3 মাসে, সেটাই স্বপ্ন দেখাতে পারেন। না, স্বপ্ন দেখানোর বাজেট তো অবশ্যই, কারণ লোকসভা নির্বাচন খুব সামনে, সেখানে দাঁড়িয়ে ওনারা স্বপ্ন দেখাবেন মানুষকে, এবং প্রতিশ্রুতির ফানুস আবার উঠবে, আবার সেই আচ্ছে দিনের নাম করে গল্প হবে, কিন্তু আবার দেখা যাবে যেই ভোট হয়ে যাবে আবার পূর্ণাঙ্গ বাজেট সেই আবার 2023-24 সালে যেরকম 12 মিনিটে পাস করা হয়েছিল বিরোধীদের কোনো আলোচনা ছাড়াই, আবার দেখা যাবে পূর্ণাঙ্গ বাজেটের সময় 12 মিনিটে 50 লক্ষ কোটি টাকার একটা বাজেট পাস হয়ে গেল। তো আজকে আমরা দেখছি এই একই ঘটনা, মানরেগার কথা যেটা আপনি বলছিলেন এক্ষুনি, মানরেগা এই লাস্ট 2023-24 যে বাজেট, সেই বাজেটে মানরেগা 33% কমিয়ে দেওয়া হলো। আমাদের যে বাজেট ছিল 29,000 কোটি টাকা কমিয়ে দেওয়া হলো বাজেটে, আমরা দেখলাম। শুধু এটাই নয়, আজকে শুধু দেখি আমরা হেলথ বাজেটও আমরা দেখলাম 2.2% থেকে 1.98% করে দেওয়া হলো। আজকে ফার্মার্স, যাদের কথা আমরা সবসময় উপেক্ষিত থাকে, আমরা দেখেছি যে বাজেটে সব থেকে বেশি যেটা আমাদের দেশ, সেটা হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং এই দেশে গরিব মানুষ বলতে কৃষক, শ্রমিক তাদের বলা হয়। সেই কৃষকদের বাজেটও এরা রেহাই দিল না। কৃষকদেরও ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজারের সাবসিডি প্রায় 50,000 কোটি টাকা 2023-24 সালে কমিয়ে দেওয়া হলো। আজকে আমরা দেখছি সর্বক্ষেত্রে যারা গরিব মানুষ, এই গরিব মানুষরা এই বাজেটে উপেক্ষিত। অ্যান্টি পুয়ার বাজেট একটা তৈরি করেছেন এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে শুধুমাত্র শেয়ার মার্কেট, শুধুমাত্র কিছু স্টকস হোল্ডার্সদের লাভ করানো ছাড়া, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা মাথায় রাখা ছাড়া গরিব মানুষের কোনো ঘটনায় বা গরিব মানুষকে এই বাজেট উপেক্ষিত বলা যায়। এই বাজেট আজকে রেলের বাজেট হয় না, এটা তো আমাদের ভারতবর্ষের একটা সবচেয়ে বড় লজ্জার বিষয়। এত বড় একটা দেশ, যার সব থেকে বড় কেন্দ্রীয় সংস্থা একসময় ছিল ভারতীয় রেলওয়ে, যাকে আমরা নিয়ে গর্ব করতাম, সেই রেলের আজকে আলাদা করে কোনো বাজেট পেশ করে নাই সরকার। এর থেকে নির্লজ্জ সরকার আর কি হতে পারে? আমার মনে হয় যে সর্বক্ষেত্রে আজকে বন্দে ভারত বলে কিছু ট্রেন আজকে নতুন করে এনারা আবিষ্কার করেছেন, নতুন করে চালু করেছেন, খুব ভালো কথা, কিন্তু বাকি ট্রেনের কি হাল? আমরা রাজধানীতেও দেখেছি পরিষেবার একদম ন্যূনতম পরিষেবা অব্দি আজকাল রাজধানীর মতো ট্রেনে পাওয়া যায় না। এটা বললেন, আমি দেবদাস বাবু আপনার কাছে যাবো। যে আপনি 100 দিনের কাজে তো বরাদ্দ কমেছে, ঘটনা গত বছর। তো আপনারা কি মনে করেন যে গরিব মানুষের আর 100 দিনের কাজ পাওয়ার দরকার নেই? কারণ আপনারা যে আর্থিক পরিকাঠামো তৈরি করেছেন, যে পরিকাঠামো খাতে যে ব্যয় করছেন, তাতে তাদের কাজকর্ম হচ্ছে, তারা কাজ পাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে কথাটা ঠিক নয়। দেখুন, 100 দিনের কাজের মতন জালিয়াতি আর কোনো প্রোগ্রামে হয়নি। কোথায়? যখন গ্রাম বাংলায় যে 100 দিনের কাজ হয়েছে, যখন ক্যাশে টাকা দেওয়া গ্রাম বাংলায় যখন 100 দিনের কাজ হয়েছে, যখন সেটা ক্যাশ টাকা ডিস্ট্রিবিউট হতো, তখন প্রচুর কাজ হতো, এবং কি কাজ হয়েছে প্রতিটি গ্রামের লোক জানে। আর যখন সেটা থ্রু তাদের ব্যাংক অ্যাকাউন্ট করা হলো, তখনই কাজের পরিমাণটা কমে গেল। 100 দিনের কাজের বরাদ্দ কি শুধু বাংলার জন্য কমানো হয়েছে বাজেটে, নাকি গোটা ভারতের জন্য? যেখানে কাজ হয়েছে, যেখানে ফান্ডের ইউটিলাইজেশন হয়েছে, সেখানে প্রপার ফান্ড গেছে। যদি হিসাব আমি তা বলছি না, আমি বলছি বাজেটে কেন্দ্রীয়ভাবে প্রকল্পে, 100 দিনের কাজের প্রকল্পে বাজেটে কমানো হয়েছে বরাদ্দ। বাজেটে যদি কমানো হয়ে থাকে, গভর্নমেন্ট যদি ভেবে থাকে যে এখানে ফান্ডের ইউটিলাইজেশন সঠিকভাবে হচ্ছে না, তাহলে সেখানে কমাবে, সেখানে কমিয়েছে। আচ্ছা,
আমি একটু মনে করাই যে দেখুন, এই যে মানরেগা, সেটা শুধুমাত্র ভারতবর্ষের একটি রাজ্যের জন্য নয়, বাংলার জন্য নয়, সারা ভারতবর্ষের জন্য মানরেগা 33% বাজেটে কমিয়ে দেওয়া হলো, যেটা 29,000 কোটি টাকা। আজকে যারা বলা যায় যে গরিব মানুষ যারা 100 দিনের কাজ করছে গ্রাম বাংলায়, বাংলা কেন, সারা ভারতবর্ষে যারা কাজ করছেন তাদের কোনো প্রয়োজনীয়তা নেই, তাদের কোনো দরকার নেই টাকা পয়সার। আর ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট এতই হয়ে থাকে, তাহলে আপনারা হিসেব দিচ্ছেন না কেন? কোথায় কি ইনফ্রাস্ট্রাকচার আপনারা তৈরি করেছেন? কটা কলকারখানা আপনারা বাংলায় তৈরি করেছেন? কটা নতুন করে কলকারখানা সারা ভারতবর্ষে তৈরি হয়েছে? হেভি ইন্ডাস্ট্রি হয়েছে, মিডিয়াম ইন্ডাস্ট্রি হয়েছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হয়েছে? আপনারা হিসাব দিন। আমি কিছু বলবো না অশোক দা, আমরা খবর করেছিলাম এই কয়েক মাস আগে, গরিব লোকের কথা যদি আপনারা এতই ভালো জব তাহলে কার্ড আপনাদের বাতিলে, কেন্দ্রীয় প্রতি দল এখানে কি ভুয়ো জব করছে? কার্ড বাংলারা বাতিলে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আমি কিছু বলছি না, এটা খবর। এর মাধ্যমে কি বোঝা যায়? দেখুন, আমি তার আগে দু একটা কথা বলে নিচ্ছি। এই যে ডিজিটাল ইন্ডিয়া কথা বললো না, আগে 10 টাকায় আমরা ভরতে পারতাম, আর এখন মিনিমাম 250-300 টাকা লাগে। একটা প্রান্তিক মানুষের কাছে 250-300 টাকা কিন্তু অনেক। একমাত্র জিও যেটা করেছে, ওরা 125 টাকায় করেছে সারা মাসের জন্য, এছাড়া আর কোনো কোম্পানির নেই, সবাই ওই 300+ এরকম আর কি। তো এটা তো ডিজিটাল ইন্ডিয়ার হচ্ছে না। এটা ডিজিটাল ইন্ডিয়ার জন্যে যেটা করার দরকার ছিল কিছুই হচ্ছে না। 2 নম্বর কথা, শুধু ওই উত্তরপ্রদেশ নয়, আপনি ভারতবর্ষের মধ্যপ্রদেশেও দেখবেন ঠিক একই কর্মসংস্থান দিক দিয়ে, এবং সেখানে বেকারির হাত থেকে আরম্ভ করে যে দুর্নীতির চরম পর্যায়ে গেছে। যেহেতু সেখানে সরকার, তাদের সরকার মানে বিজেপির সরকার, তাই সেখানে কোনো হচ্ছে না, কোনো বাধা দেওয়া হচ্ছে না। আচ্ছা, এমএসএমইতে পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকার বলছে এমএসএমইতে পশ্চিমবঙ্গ প্রথম, তাহলে এত কথা বলার পরও কেন এই কথাগুলো কেন উঠছে আমি বুঝতে পারছি না। আরে এখানে যদি ভালো হয়, ভারতবর্ষের তো ভালো, পশ্চিমবঙ্গে যদি 5টা কারখানা হয় তাতে ভারতবর্ষের ভালো না, তার মানে কি এটা স্বীকার করছেন দেবদাস বাবু যে বরাদ্দ, আপনি বললেন হ্যাঁ, যেখানে যে অবস্থায় মানে কারচুপি হচ্ছে এই 100 দিনের কাজের টাকায়, তাই বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের বাতিলের তালিকায় প্রথম, সেখানে তার মানে উত্তরপ্রদেশে বরাদ্দ কমানো হবে। সঠিক তার মানে ডেটাটা- মধ্যপ্রদেশে দুর্নীতি হয়েছে, সেখানে বরাদ্দ কমানো হয়েছে। সঠিক আসলে ডেটা- বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বরাদ্দ দুর্নীতি হয়েছে, এবং সেই কারণে কেন্দ্রীয়ভাবে টাকা কমানো হয়েছে। না, এটাও তো ঠিক কথা না। আমার যেখানে প্রয়োজন হচ্ছে, সরকার বিভিন্ন ধরনের স্কিম করছে। উনি মনরেগার ব্যাপারে বললেন, গত বছর 2023-এ আমাদের এখানে পশ্চিমবঙ্গের অ্যালটমেন্ট ছিল 60,000 কোটি টাকা। 60,000 কোটি টাকা, সেইটার কি হিসাব আছে? এখানে বলছে আমাদের কোনো আনএমপ্লয়মেন্ট কোনো নেই, মনরেগার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, উজালা গ্যাস যোজনা দিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়ে যাচ্ছে। তা এই সমস্ত খাতে পশ্চিমবঙ্গ সরকার যদি পার্টিসিপেট মানে হেল্প না করে, আচ্ছা। তাহলে কোনো কেন্দ্রীয় স্কিম সঠিকভাবে রূপায়ণ হবে না। ঠিক আছে, আবার বলছি, আপনি বললেন আবাস প্রকল্পের কথা বললেন, আবাস যোজনার কথা বললেন, 100 দিনের কাজ বললেন, আবার অশোকদার কথাও আমি তুলে ধরে বলছি 10% যদি দুর্নীতি করে থাকে, সেই 10%কে ধরছেন না কেন আপনারা বলছেন সিএজি রিপোর্ট দেখে নিন। সিএজি রিপোর্ট দেখে কি হবে? আসলে মানুষের তো কাজ চাই। যে মানুষগুলো 100 দিনের কাজ পেতেন, যারা টাকা উপার্জন করতেন, তারা আজকে বসে আছেন, তারা আবার পরিযায়ী হয়ে যাচ্ছেন কেন? সেটা নিয়ে আমি আসবো জুমের কাছে, তবে তার আগে হেডলাইন্স।